বনগাঁ লোকালটা জমজম করে ট্রাকের উপর দিয়ে ছুটে চলেছিল। নলিরাত অনেক পার হয়ে গেছে। দুই বন্ধু অমিত আর সুনীল প্রায় ফাঁকা কামরায় বসেছিল। ট্রেনের মিটে আলোক ক্ষণে জ্বলে নিবে আসছিল। অদ্ভুত সব ছায়া নাচানাচি করছিল। অমিত অস্বস্তিতে নড়ে চড়ে বসল। বাতাসটা ভারী ঠান্ডা লাগছিল। একটা অদ্ভুত ধাতব গন্ধ তার নাকে এসে ঠুকল। সে সুনীলের দিকে তাকাল। একইভাবে অস্বস্তিতে ভুগছিল। এই ট্রেনটা রাতে অন্যরকম লাগে রে, নীরবতা ভেঙে সুনীল বলল। অমিত মাথা নাড়ল। তার মনে হচ্ছিল তারা একা নয়। এই অনুভূতিটা সে দূর করতে পারছিল না। ট্রেনটা চিংচিং করে শব্দ করে ধীরে ধীরে থেমে গেল। একটা জনশূন্য স্টেশনে এসে থামল। প্ল্যাটফর্মটা অন্ধকারে ডুবেছিল। জীর্ণ একটা সাইনবোর্ডকে কেবল একটা মিটমিটে বাতি আলোকিত করছিল। অমিত স্টেশনের নামটা পড়তে পারল না। একটা ঠান্ডা হাওয়া কামরার ভেতর দিয়ে বয়ে গেল। বাতাস আরো ঠান্ডা হয়ে উঠল। ধাতব গন্ধটা তীব্র হল। অমিতের বমি বমি ভাব হল। ট্রেনটা হঠাৎ করেই আবার চলতে শুরু করল। আলো একবার মিটমিট করে নিভে গেল। পুরো কামরা অন্ধকারে ডুবে গেল। সুনীল ভয়ে গালি দিল। রক্তহীন করা একটা চিকার অন্ধকার ভেদ করে ভেসে এল। অমিতের বুকের ভেতর হৃদয়টা ধুপ ধুপ করে উঠল। সে তাড়াতাড়ি করে ফোনটা বের করল। ফোনের ক্ষীণ আলোটুকুই তার একমাত্র ভরসা। তারপর সে দেখতে পেল কামরার অন্য প্রান্তে লম্বা কঙ্কালসার একটা অবয়ব দাঁড়িয়ে। তার চোখ দুটো ভয়ঙ্কর আলোয় জ্বলছে। সে কাছে আসতে লাগল। তার দৃষ্টি অমিত আর সুনীলের উপর স্থির। অবয়বটা তাদের দিকে এগিয়ে এল। তার কর্কশ ফিসফিসানি শুনে তাদের শরীর শিউরে উঠল। এই ট্রেন আমার। ট্রেনটা চিংচিং করে আবার থেমে গেল। আলো আবার জ্বলে উঠল। অবয়বটা আর নেই। অমিত আর সুনীল পরের স্টেশনে নেমে দ্রুত ট্রেন থেকে নেমে পড়ল। অনেক দূর আওয়ার পর তারা মুখ খুলল। তারা কখনোই বুঝতে পারেনি সেই ট্রেনে তারা কি দেখেছিল। কিন্তু সেই অভিজ্ঞতা তাদের মনে একটা চিরস্থায়ী দাগ কেটে গেল। অমিত আর সুনীল আর কখনো রাতে বনগাঁ লোকালে ওঠেনি। সেই রাতের সুমতি, সেই ভুতুরে অবয়ব আর সেই হাড়ুহিম করা কণ্ঠস্বর তাদের স্বপ্নকে চিরকালের জন্য তাড়িয়ে বেরিয়েছে।